আপগ্রেড ইউর সেলফ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। অনেক দিন পর ক্লাস নিয়ে আসলাম, অনেক কিছু কারণের জন্য ক্লাস দেওয়া হয়নি। তো তোমরা সবাই জানো আমাদের সামনেই এক্সাম, হয়তো সেপ্টেম্বর অক্টোবরে তোমাদের এক্সামগুলো হয়ে যাবে। তো তাই আমি বিশেষ কিছু স্পেশাল স্ট্যাটিক বিষয়ের উপর ক্লাস নিয়ে আসবো, সাথে জিএসটা যেন তোমাদের এক্সামের আগে ভালো মতো রিভিশন হয়ে যায়, তার জন্য আমি সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ এমসিকিউ সিরিজ নিয়ে আসবো। আর এই সিরিজ, এই ক্লাসগুলো আমি অবশ্যই কন্টিনিউ করব, যেহেতু সামনেই তোমাদের এক্সাম। তো আজকের আমাদের ক্লাস তোমরা দেখতে পাচ্ছ, স্ট্যাটিক অন টাইগার মামা, অর্থাৎ বাঘের ওপর যত ধরনের তথ্য, যত ধরনের প্রশ্ন আসতে পারে আমরা আজকে এই ক্লাসে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ যে টাইগার সেন্সার্স, মানে বাঘ যে সুমারিশ, তার উপর থাকবে আজকের আলোচনা। টাইগার রিজার্ভ ইন ইন্ডিয়া, ভারতবর্ষের যে আমাদের ব্যাঘ্র, যে আমাদের সংরক্ষণ কেন্দ্রগুলো রয়েছে তাদের নাম, আর থাকবে বাঘের ওপর ইম্পর্টেন্ট যে ফ্যাক্টস, ইম্পর্টেন্ট যে তথ্য যেগুলো এক্সামে আসতে পারে এবং এসছে, সেই সমস্ত তথ্যাদি নিয়ে আজকের আলোচনা। তো আমি ক্লাসটা দেরি করবো না, শুরু করছি, নাহলে অনেকটা লম্বা হয়ে যাবে। তোমরা তোমাদের মতো করে স্পিডটা ফাস্ট অ্যান্ড স্লো করে তোমরা দেখবে। তো লেট স্টার্ট। আজকের ক্লাস আমাদের হচ্ছে বাঘ মামা। ওকে, তো তোমরা প্রথমেই দেখছো, তোমরা সবাই নাম জানো, এই যে IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, এই যে সংস্থা আছে, এই সংস্থা কী করেছে? এই সংস্থা আমাদের বাঘকে এন্ডেঞ্জার্ড স্পেসিস হিসেবে ঘোষণা করেছে, অর্থাৎ এটা হচ্ছে বিপন্নপ্রায়ী প্রাণীর তালিকায় এটাকে রেখেছে। এবার এই IUCN যে রয়েছে, এখান থেকে প্রশ্ন আসছে কত সালে স্থাপিত হয়? এটা হচ্ছে আমাদের 1948 সালে, এবং এর হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে। বাঘ থেকে আমরা আর কী কী জানবো, বাঘ মামার সম্বন্ধে বিষয়ে কী কী জানবো? দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? প্যান্থেরা টাইগ্রিস। আর আন্তর্জাতিক বাঘ দিবস কবে পালন করা হয়? সেটা হচ্ছে 29শে জুলাই। আর এই 29শে জুলাই যে বাঘ দিবস পালন করি আমরা, সেটা শুরু হয়েছিল 2010 সাল থেকে। তো ফার্স্ট ইন্টারন্যাশনাল টাইগার ডে ওয়াজ অবজার্ভড অন July 29, 2010। 1 সেকেন্ড। এবার আমরা কি দেখছি, এই যে আমাদের ভারত সরকার 2010 সালকে কি করেছিল? দ্য ইয়ার অফ টাইগার, অর্থাৎ বাঘ বছর হিসাবে ঘোষণা করেছিল। নেক্সট আমরা দেখছি খুব গুরুত্বপূর্ণ তথ্য, তোমাদের জেনে রাখবে অবশ্যই, যে আমাদের টাইগার ম্যান অফ ইন্ডিয়া, বাঘ মানব কাকে বলা হয় ভারতের? টাইগার ম্যান অফ ইন্ডিয়া আমরা বলি কৈলাস শঙ্কলাকে। কারণ এই যে আমাদের টাইগার প্রজেক্ট 1973, আমরা আসবো একটু পরে, তো সেই 1973 টাইগার প্রজেক্টের জনক কী হচ্ছে? মেন সূত্রধার হচ্ছে আমাদের এই কৈলাস শঙ্কলা। সেই জন্য তাকে আমরা টাইগার ম্যান অফ ইন্ডিয়া বলে থাকি। যেটা দেওয়া আছে দ্য ফাদার অফ প্রজেক্ট টাইগার। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি আমাদের বলে যে দ্য টাইগার প্রিন্সেস অফ ইন্ডিয়া, তাহলে আমরা কাকে বলবো? সেটা হচ্ছে আমাদের ডক্টর লতিকা নাথকে বলে থাকা হয় টাইগার প্রিন্সেস অফ ইন্ডিয়া, অর্থাৎ টাইগার ওমেন অফ ইন্ডিয়া বলেই। দেখতে পাচ্ছ তোমরা যে আমাদের কী আছে এখানে, টাইগার স্টেট অফ ইন্ডিয়া, ভারতের বাঘ রাজ্য কাকে বলে? বাঘ রাজ্য বলা হচ্ছে আমাদের মধ্যপ্রদেশকে। আর যদি বলে যে টাইগার ক্যাপিটাল অফ ইন্ডিয়া, তাহলে কিন্তু আমাদের টাইগার ক্যাপিটাল হলে কিন্তু নাগপুর। হ্যাঁ, মনে রাখবে। দেখো কী আছে নিচে, আমাদের ভারতকে কি বলা হয়? টাইগার ল্যান্ড অথবা টাইগার ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। যদি প্রশ্ন এভাবেও আসে আবার কখনো, যে টাইগার কন্টিনেন্ট কোন কন্টিনেন্টকে বলা হয়, কোন মহাদেশকে টাইগার বাঘ মহাদেশ বলা হয়, বাঘের মহাদেশ বা মহাদেশের বাঘ, তাহলে অ্যান্সার কী হবে আমাদের? এশিয়া মহাদেশ। ঠিক না, এশিয়াকে বলা হচ্ছে বাঘের মহাদেশ বা টাইগার কন্টিনেন্ট। আমরা নেক্সট আসবো কি, টাইগার প্রজেক্ট। এই যে টাইগার প্রজেক্ট কবে হয়, এটা এই প্রশ্ন অনেকবার আসে। এটা হচ্ছে 1973 সালে টাইগার প্রজেক্ট চালু হয়। এটা আমাদের যে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ রয়েছে, তার আন্ডারে এটা হয় 1973 সালে। এর মনে রাখবো এই 2023 সালটা, এই 2023 সালে কী হলো? 2023 সালে আমাদের এই টাইগার প্রজেক্টটা 50 বছর পূরণ করলো। তো সেই জন্যই 2023 সালটা খুব ইম্পর্টেন্ট ছিল টাইগার প্রজেক্ট আমাদের। আর আমাদের ভারতের যে জাতীয় পশু এই টাইগার, অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার, 1973 সালে এই টাইগার প্রজেক্টের সঙ্গে সঙ্গে ঘোষণা করে ভারতের জাতীয় পশু হিসাবে কাকে? আমাদের বাঘকে, অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার অথবা বাঘকে। আচ্ছা, এই বাঘের আগে ভারতের জাতীয় পশু কী ছিল? পশু ধরা হতো দ্য লায়ন, অর্থাৎ সিংহকে। আমরা নেক্সট আসছি কি, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স। এই বিগ ক্যাট অ্যালায়েন্সটা কি? এই 2023 সালে আমরা দেখলাম কি 2023 সালে আমাদের কী করেছে? টাইগার প্রজেক্ট 50 বছর পূরণ করেছে। তো এই 50 বছর যে অ্যানিভার্সারি
বা পূর্তি পূরণ করার জন্য আমাদের ভারত সরকার কী করেছে, ভারত সরকার এই ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স লঞ্চ করেছে। তো সেটা অবশ্যই ইম্পর্টেন্ট। এর উদ্দেশ্য কী ছিল? এর উদ্দেশ্য অ্যালায়েন্স এইম অ্যাট, এর উদ্দেশ্য ছিল কনজারভেশন অফ ওয়ার্ল্ড 7 প্রিন্সিপাল বিগ ক্যাটস, বিশ্বের প্রধান 7টি বিড়াল প্রজাতিকে রক্ষা করা, সংরক্ষণ করা। এবার 7টা বিড়াল প্রজাতির, বড় বিড়াল প্রজাতি কোনগুলো? সেটা হচ্ছে এর মধ্যে হচ্ছে বাঘ, সিংহ, স্নো লেপার্ড, জাগুয়ার, পুমা, চিতা। লেপার্ড মানে আমাদের নেকড়ে। এই যে 7টা বড় প্রজাতির বিড়াল, এদেরকে সংরক্ষণ করাই হচ্ছে আমাদের এই ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের মূল উদ্দেশ্য, যেটা 2023 সালে ভারত সরকার লঞ্চ করে। নিচে দেখছি কি T*2 প্রোগ্রাম কি, T*2 প্রোগ্রাম কি বুঝতে পারছি। টি ফর টাইগার, *2 অর্থাৎ বাঘের সংখ্যা দ্বিগুণ করতে হবে, এই নিয়ে একটা প্রোগ্রাম করে। প্রোগ্রামটা কোথায় হয় আমরা দেখছি, দেখো ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ যে ফান্ড রয়েছে না, WWF যে আমাদের সংস্থা রয়েছে, 2010 সালে কোথায়, 2010 সালে হচ্ছে আমাদের সেন্ট পিটার্সবার্গ টাইগার সামিট করে। কোথায় করে? রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে এই সেন্ট পিটার্সবার্গ টাইগার সামিট করায়, মানে আয়োজন করে। এবারে এই সামিটেই একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে না, বাঘের পরিমাণটাকে যেন দ্বিগুণ করা হয়। বিশেষ করে আমাদের এশিয়া মহাদেশে তো বাঘের পরিমাণ বেশি, তো সেক্ষেত্রে এই যে নেপাল সহ তার পার্শ্ববর্তী আরও ভারতরা যে গুরুত্বপূর্ণ বা মানে ভারতীয় উপমহাদেশে যে দেশগুলো রয়েছে, সেই সমস্ত দেশে যেন বাঘের সংখ্যা 2022 সালের মধ্যে দ্বিগুণ করা হয়, ডবল করা হয়। সেই জন্যই এই যে সামিটটা, সেন্ট পিটার্সবার্গ টাইগার সামিট, সেখানটি একটা প্রোগ্রাম আয়োজন করা হয়, T*2 প্রোগ্রাম, ঠিক আছে না? তো এই T*2 প্রোগ্রাম কার সঙ্গে সম্পর্কিত? বাঘের সঙ্গে সম্পর্কিত। বাঘের সংখ্যা দ্বিগুণ করার জন্য এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল কোথায়? সেন্ট পিটার্সবার্গ টাইগার সামিট, যেটা হেল্ড করা হয়েছিল, যেটা অনুষ্ঠিত হয়েছিল কোথায়? রাশিয়াতে 2010 সালে। অবশ্যই দেখবে এই যে আমাদের WWF ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ যে ফান্ড বললাম, এর হেডকোয়ার্টার অ্যান্ড প্রতিষ্ঠাতা দিবস অবশ্যই জানতে হবে আমাদের। দেখতে পাচ্ছ 1961 সালে প্রতিষ্ঠা হয় আমাদের এই WWF, আর এর হেডকোয়ার্টার মোস্ট ইম্পর্টেন্ট গ্ল্যান্ড, সুইজারল্যান্ড, ঠিক আছে। আর নেক্সট আসবো হচ্ছে আমাদের আলোচনা হচ্ছে আজকের, সেটা হচ্ছে আমাদের টাইগার সেন্সাস। এই যে টাইগার সেন্সাস আমরা জানি প্রতি 4 বছর অন্তর হয়ে থাকে। কি বলেছে এখানে দেখো, অ্যাকর্ডিং টু দ্য অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন 2022 ডান বাই, এই যে আমাদের টাইগার সেন্সাস যেটা 2022 সালে হয়েছে, সেটা কে করেছে? এটা ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি, খুব ইম্পর্টেন্ট, NTCA, এই যে সংস্থাটা এই আমাদের টাইগার সেন্সাস করে থাকে। প্রতি 4 বছর অন্তর হয়। 2022 আগে হয়েছিল 2018-তে, এবার 22-এর পরে একবার হবে 26-এ। তো এই টাইগার সেন্সাসে দেখা গেছে 2022-এর টাইগার সেন্সাস অনুযায়ী যে ভারতবর্ষে বাঘের পরিমাণ যদি বলি, সেটা হচ্ছে আমাদের কত? সেটা হচ্ছে আমাদের 1 সেকেন্ড, সেটা হচ্ছে 3167টা। যা দেখা গেছে কি মোর দ্যান 70% অফ দ্য ওয়াইল্ড টাইগার পপুলেশন, মানে ভারতবর্ষে বিশ্বের মোট বাঘের 70% কোথায় রয়েছে? আমাদের 70%-এরও বেশি ভারতবর্ষে রয়েছে। আচ্ছা দেখি এই সেন্সাস থেকে আরেকটা ডাটা, 22-এর ডাটা অনুযায়ী যা পেয়েছি যে ভারতবর্ষে 3167-র মতো বাঘ রয়েছে। কিন্তু পরবর্তী সময় 23-24-এ আমরা ক্যামেরা ট্র্যাপ বা নন ক্যামেরা ট্র্যাপ, মানে বিভিন্ন রকম বাঘের গতি প্রকৃতি থেকে আমরা এটা জানতে পেরেছি যে না, বাঘের যে সংখ্যা সেটা একটু বেড়েছে। সেটা কতটা দেখো, এটা জাস্ট তুমি মনে রাখবে, তোমার মেন 22-এ যে আমাদের সেন্সাস, সেটা কিন্তু মনে রাখতে হবে যে 3167 টাইগার টোটাল ভারতবর্ষে। তো এখানে দেখা যায় যে আপার লিমিট সবচেয়ে বেশি সংখ্যা হয়তো বাঘ হতে পারে 3925টি, এবং সবচেয়ে কম হচ্ছে যেটা আমরা পেয়েছি 22-এ 3167টি, বাট এভারেজ হচ্ছে 3682টি বাঘ, ঠিক আছে না? তোমরা এখানে দেখতে পাচ্ছ, জিনিসটা একটু দেখে নাও। 24 জুলাই মাসে যে আমরা টাইগার ডে পালন করি, তো সেখানে কিছু ডাটা এখানে দেওয়া আছে হালকা করে, এই যে একটু দেখে নিতে পারো এই দুটোটা। এটা দেখো না একটু, কি হারে পপুলেশন বেড়েছে আমাদের বাঘের। সবাই দেখছো 18-তে যা ছিল 23-এ কি এসছে। আমরা আসবো নেক্সট কি যে স্টেট ওয়াইজ, রাজ্যব্যাপী কোন রাজ্যে সবচেয়ে বাঘের সংখ্যা বেশি। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি কি প্রথমে আছে আমাদের কি মধ্যপ্রদেশে বাঘের সংখ্যা সবচেয়ে বেশি 785টি। তারপর সেকেন্ড হচ্ছে কর্ণাটক, তারপর হচ্ছে উত্তরাখণ্ড 560, তারপর মহারাষ্ট্র 444টি। তো সবচেয়ে বেশি কোথায় রয়েছে? সবচেয়ে বেশি রয়েছে আমাদের মধ্যপ্রদেশ 785টি। এটা প্রশ্ন আছে সবচেয়ে কোন রাজ্যে বাঘের সংখ্যা বেশি, সেটা আমাদের মধ্যপ্রদেশ। এবার ভারতবর্ষে আমরা
যতগুলো টাইগার রিজার্ভ কোন টাইগার রিজার্ভে সবচেয়ে বেশি বাঘের সংখ্যা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা তোমরা শুধু মনে রাখবে 260টি পাওয়া আছে বর্তমানে কটায়, এটা হচ্ছে আমাদের জিম করবেট যে টাইগার রিজার্ভ রয়েছে সেখানটায়। বাকিগুলো তোমরা একটু ডাটা যদি ইচ্ছা হয় দেখে নেবে, নাহলে না। নেক্সট, ভারতের পর বিশ্বে কোন দেশে বাঘের সংখ্যা সবচেয়ে বেশি? তো সেখানে অ্যান্সার হবে আমাদের রাশিয়া। ঠিক আছে, এই যে আমরা একটু আগে আলোচনা করলাম যে টাইগার সেন্সাস করে থাকে কে? ভারত সরকারের আন্ডারে একটা সংস্থা, ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি, NTCA। এই যে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি, এই সংস্থা গঠিত হয় কবে? এই সংস্থা গঠিত হয়েছে আমাদের 2005 সালে, আন্ডার দ্য মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট, ক্লাইমেট চেঞ্জ মিনিস্ট্রি, তার আন্ডারে 2005 সালে, এটা মনে রাখবো। NTCA has been constituted the NTCA has been constituted under Wildlife Protection Act 1972। 1972 সালের যে আমাদের বন্যপ্রাণী অভয়ারণ্য যে আইন, সেই আইনের আওতায় আমাদের এই NTPC 2005 সালে স্থাপিত হয়। NTCA। আচ্ছা, আমরা নেক্সটে কী পাচ্ছি এবার দেখতে দেখো, তোমরা দেখো। এবার আমরা আসবো ভারতবর্ষে যে টাইগার রিজার্ভ, ভারতবর্ষে যে ব্যাঘ্র অভয়ারণ্য রয়েছে সেটা। তো দেখতে পাচ্ছি বর্তমানে ভারতে মোট টাইগার রিজার্ভের সংখ্যা কয়টা দেওয়া আছে এখানে? 58টি, অ্যাকর্ডিং টু NTCA। ঠিক আছে না? তো সবচেয়ে লেটেস্ট যদি আমরা বলি নামগুলো, তাহলে দেখো রাতাপানি 57তম, যেটা মধ্যপ্রদেশে রয়েছে, আর 57তম রাতাপানি, আর 58তম যেটা রয়েছে বর্তমানে 58তমটা লেটেস্ট যেটা রয়েছে 2025 সালে, একদম লেটেস্ট ডাটা অনুযায়ী বলছি, সেটা হচ্ছে মধ্যপ্রদেশে রয়েছে মাধব ন্যাশনাল পার্ক। এই কোশ্চেন আমাদের এসেছিল, দেখো তোমরা, যে লার্জেস্ট টাইগার রিজার্ভ, সবচেয়ে বৃহত্তম ব্যাঘ্র অভয়ারণ্য ভারতের কোনটি? এটা হচ্ছে আমাদের নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ, যেটা রয়েছে কোথায়? অন্ধ্রপ্রদেশ। সবচেয়ে ছোটো যদি বলি, সবচেয়ে কোনটা ছোটো হচ্ছে এই আমাদের বোর টাইগার রিজার্ভ, কোথায় রয়েছে? এটা আমাদের মহারাষ্ট্র। আর দ্য লার্জেস্ট নাম্বার অফ টাইগার রিজার্ভ, সবচেয়ে বেশি পরিমাণে টাইগার রিজার্ভ রয়েছে কোথায়? এটা হচ্ছে আমাদের মধ্যপ্রদেশে। কটা রয়েছে টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশে? 9টা রয়েছে। আর ওয়েস্ট বেঙ্গলে কটা রয়েছে? ওয়েস্ট বেঙ্গলে আমাদের রয়েছে 2টো, একটা বক্সা আর একটা সুন্দরবন। নেক্সটে চলে আসি আমরা। নেক্সটে কী আছে টপিক দেখতে পাচ্ছি তোমরা এখানে। নেক্সটে হচ্ছে আমাদের, যেমন দেখছি আমরা, এই যে জিম করবেট ন্যাশনাল পার্ক, প্রশ্ন যদি আছে ভারতের প্রথম টাইগার রিজার্ভটির নাম কি? তাহলে তোমরা বলবে এই জিম করবেট ন্যাশনাল পার্ক। ঠিক আছে কিনা? বাট যদিও আমাদের 1973 সালে যে প্রথম যে টাইগার রিজার্ভ ঘোষণা করা, সেখানে 9টা টাইগার রিজার্ভের নাম বলা আছে। আমি একটু পরে আলোচনা করছি 9টা টাইগার রিজার্ভের নাম। বাট বেশিরভাগ ক্ষেত্রে আমরা পাবো কি এই জিম করবেটকেই ধরা হয়। জিম করবেটটাই উত্তর হিসেবে আমরা দিয়ে আসি, যে ভারতের প্রথম টাইগার রিজার্ভের নাম হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক, যার বর্তমান নাম কি? রামগঙ্গা ন্যাশনাল পার্ক, এটা মনে রাখবে। এবার পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লার্জেস্ট টাইগার রিজার্ভের নাম কি? দ্য লার্জেস্ট টাইগার রিজার্ভ ইন দ্য ওয়ার্ল্ড নাম হচ্ছে দ্য হাকুয়াং ভ্যালি রিজার্ভ টাইগার রিজার্ভ। কোথায় রয়েছে এটা আমাদের? এটা রয়েছে আমাদের হচ্ছে মায়ানমারে রয়েছে। আচ্ছা, ভারতের বৃহত্তম তো দেখলাম শ্রীশৈলম, আমাদের নাগার্জুন সাগর, যেটা অন্ধ্রপ্রদেশে রয়েছে। আর ভারতে যদি বলে দ্বিতীয় বৃহত্তম, তাহলে কি অ্যান্সার দেবো আমরা? তাহলে আমাদের এই সিমলিপাল টাইগার রিজার্ভ কোথায় রয়েছে? এটা রয়েছে আমাদের হচ্ছে ওড়িশাতে রয়েছে, ভারতের দ্বিতীয় বৃহত্তম। আর ভারতের তৃতীয় বৃহত্তম যদি প্রশ্ন কখনো হয় তৃতীয় বৃহত্তম, তাহলে আমরা অ্যান্সার কী দেবো? যে গুরু ঘাসিদাস টাইগার রিজার্ভ। এটা গুরু ঘাসিদাস, ঠিক আছে কিনা? তৃতীয় বৃহত্তম আছে গুরু ঘাসিদাস, বাট এটার সঙ্গে আরেকটা টাইগার যুক্ত করা হয়, এটা গুরু ঘাসিদাস তামর পিংলা টাইগার রিজার্ভ, দুটি একসঙ্গে। হ্যাঁ, গুরু ঘাসিদাস তামর পিংলা টাইগার রিজার্ভ কোথায় রয়েছে? এটা ছত্তিশগড়ে রয়েছে। আর বেশ গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন, যে প্রথম টাইগার ক্লোনটির নাম হচ্ছে ইউরি, নট ইউরি, রাশিয়ান ল্যাঙ্গুয়েজ ইউরি। এটা একটা আমাদের কি? এটা একটা সাইবেরিয়ান টাইগার, মানে তাহলে বিশ্বের প্রথম টাইগার ক্লোনটির নাম কি? ইউরি, মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। এই ভারতবর্ষে যে টাইগার যেগুলো আছে, এবার তোমাদেরকে আমি একবার ম্যাপটা বলছি, তার আগে একটু দেখে নাও তোমরা এদিকে। যে দেখো, ভারতের সবচেয়ে সাউদার্ন মোস্ট, একদম দক্ষিণতম টাইগার রিজার্ভের নাম কি? কারাক্কাট মুন্ডাথুরি, যেটা তামিলনাড়ুতে রয়েছে। আর ভারতের হাইয়েস্ট টাইগার রিজার্ভ, অর্থাৎ অ্যাকচুয়ালি কি এটা হাইয়েস্ট অল্টিটিউড, উচ্চ অক্ষাংশে অবস্থিত ভারতের যে টাইগার রিজার্ভ, তার নাম হচ্ছে অরুণাচল প্রদেশের নামদাফা টাইগার রিজার্ভ। আর 1973 সালে যে 9টা টাইগার রিজার্ভ ঘোষণা হয়, অর্থাৎ আমরা জিম করবেটকে বললেও 9টা কিন্তু একসাথে হয়েছিল। তো এই 9টার নামগুলো তোমরা একটু দেখে নিও। এবং এখানে কী দেওয়া আছে? জিম করবেট দেওয়া আছে। জিম করবেট হচ্ছে আমাদের কোথায় রয়েছে? এটা আমাদের উত্তরাখণ্ডে, কানা মধ্যপ্রদেশে রয়েছে, পালামৌ ঝাড়খণ্ডে রয়েছে, রণথম্ভ রাজস্থানে রয়েছে, মানস আসামে রয়েছে, শিমলিপাল উড়িষ্যাতে রয়েছে, বন্দিপুর হচ্ছে আমাদের কর্ণাটকে রয়েছে, সুন্দরবন আমাদের রয়েছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, আর মেরঘাট হচ্ছে মহারাষ্ট্রে রয়েছে। তো আমাদের এই তোমরা একবার দেখে নিও এটা ম্যাপটা কোথায় কী রয়েছে না রয়েছে। ইয়েস, এবার যেটা আমরা আলোচনায় আসবো, যে
লিস্ট অফ টাইগার রিজার্ভ, অবশ্যই এই টাইগার রিজার্ভের লিস্টে একবার দেখে নেবে, বিশেষ করে লেটেস্ট লাস্ট যে 5টা টাইগার রিজার্ভ আর যে সমস্ত টাইগার রিজার্ভগুলো একটু নিউজে থাকবে সেই নামগুলো অবশ্যই মনে রাখবে তোমরা। দেখে আমি একবার বলেছি মোটামুটি করে, দেখে নাও। সেকেন্ড দেখো, যেমন প্রথমে হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে কী কী রয়েছে? অরুণাচল প্রদেশে রয়েছে আমাদের, কোথায় গেল এটা, নামদাফা, কামলাং টাইগার রিজার্ভ আর পাক্কে টাইগার রিজার্ভ, 3টা রয়েছে অরুণাচল প্রদেশে রয়েছে। অন্ধ্রপ্রদেশে থেকে নাগার্জুন সাগর শ্রীশৈলম, খুব ইম্পর্টেন্ট, এটা ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ। আসামে রয়েছে মানস, নামেরি, ওরাং টাইগার রিজার্ভ আর হচ্ছে কাজিরাঙ্গা। বিহারে বাল্মীকি একটাই রয়েছে, খুব ইম্পর্টেন্ট, বাল্মীকি অনেকবার এসেছে। ঝাড়খণ্ডে পালামং, এই পালামংটা কিন্তু প্রথম যখন ঘোষণা হয় 73 তখন কিন্তু এটাও ছিল। উড়িষ্যার সিমলিপাল ছিল প্রথমে, উড়িষ্যার সিমলিপাল আর হচ্ছে সাতকোশিয়া। ছত্তিশগড়ের কী রয়েছে? উদান্তি সীতা নদী, হ্যাঁ উদান্তি সীতা নদী, আচানকমার, খুব ইম্পর্টেন্ট আচানকমার, ইন্দ্রাবতী, জানি আমরা এখানে ইন্দ্রাবতী নদী রয়েছে, ইন্দ্রাবতী, আর হচ্ছে গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ক, খুব ইম্পর্টেন্ট আমাদের ছত্তিশগড়ের। এই গুরু ঘাসিদাস হচ্ছে 56তম ন্যাশনাল পার্ক ভারতবর্ষের। তারপর কেরালা যে পেরিয়ার, হ্যাঁ পারাম্বিকুলম, খুব ইম্পর্টেন্ট পারাম্বিকুলম। মিজোরামে রয়েছে দাম্ফা, কর্ণাটকে বন্দিপুর, ভদ্রা, দান্দেলি আনসি, নাগারহোল, তারপর এই যেটা মনে রাখবে বিলিগিরি, হ্যাঁ রঙ্গনাথ, বিলগিরি রঙ্গনাথ টেম্পল, এটা হচ্ছে কর্ণাটকের একটা। মধ্যপ্রদেশে রয়েছে কানহা, খুব ইম্পর্টেন্ট, কানহা, পেঞ্চ, বান্ধবগড়, পান্না, সাতপুরা, সঞ্জয় ডুবুরি। তারপরে যে বীরাঙ্গনা দুর্গাবতী, আর হচ্ছে রাতাপানি 57তম, আর মাধব হচ্ছে 58তম। এটা অবশ্যই মনে রাখবে তোমরা। এবার তোমাদের মহারাষ্ট্রে গিয়েছে মেলঘাট, তাডোবা, আন্ধারি, পেঞ্চ, সোহাদ্রি, তারপর হচ্ছে নাবেগাঁও, নাজিরা, তার বোর হচ্ছে কি ভারতের সবচেয়ে ছোট টাইগার রিজার্ভ। রাজস্থানে হচ্ছে রণথম্বর, সারিস্কা, তারপরে যে মুকুন্দ্রা পাহাড়, রামগড় বিষধারী, খুব ইম্পর্টেন্ট, রামগড় বিষধারী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এটাও টাইগার রিজার্ভ। আর হচ্ছে ঢোলপুর করাউলি টাইগার রিজার্ভ, এটা ভারতের 55তম টাইগার রিজার্ভ, এটা রাজস্থান রয়েছে, ঢোলপুর করাউলি টাইগার রিজার্ভ। আমরা যেটা নেক্সট পাবো সেটা হচ্ছে আমাদের তামিলনাড়ুতে কি দেখতে পাচ্ছ তোমরা? কালাক্কাট, মুন্ডাথুরাই, এটা একেবারে দক্ষিণতম ভারতের। তবে আনামালাই, মধুমালাই, সত্যমঙ্গলম, খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, সত্যমঙ্গলম। তারপর শ্রীবিল্লিপুথুর, হ্যাঁ মেঘামালাই। তেলেঙ্গানাতে যে কাওয়াল, অমরাবাদ, উত্তরাখণ্ডে, হ্যাঁ এখান থেকে দেখে নেওয়া ছাড়া পড়ছে এটা, সেকেন্ড, বানিয়ে দিই, আমাদের উত্তরাখণ্ডে কি রাজাজি আর জিম করবেট। উত্তরপ্রদেশে আমনগড়, পিলভিট, দুধুয়া, রানীপুর। ওয়েস্ট বেঙ্গলে কি রয়েছে? সুন্দরবন আর হচ্ছে বক্সাতে কিন্তু বাঘ দেখা যাচ্ছে না। এবার সবার শেষে যে আমাদের একটা কোশ্চেন রেখেছি আমি, হোয়াট ইজ এম স্ট্রাইপ? দেখো তোমরা প্রথমে এম স্ট্রাইপের ফুল ফর্মটা মনে রাখবে, মনিটরিং সিস্টেম ফর টাইগার্স ইন্টেন্সিভ প্রোটেকশন অ্যান্ড ইকোলজিক্যাল স্ট্যাটাস। অর্থাৎ এম স্ট্রাইপ হচ্ছে একটা মোবাইল বেসড অ্যাপ, যার উদ্দেশ্য কি, যার কাজ হচ্ছে মনিটরিং করা। হ্যাঁ কি মনিটরিং করবে? আমাদের বাঘের গতিবিধি, বাঘ কোথায় যায় না যায়, বাঘ কী করে না করে, এই সমস্ত বাঘের গতিবিধি নির্ণয় করার জন্য একটা অ্যাপ বেসড একটা সিস্টেম, মনিটরিং সিস্টেম হচ্ছে আমাদের এম স্ট্রাইপ। তো যদি প্রশ্নটা আসে তাহলে তোমরা এটা একটু জেনে রাখবে, এম স্ট্রাইপ কী, বাঘের গতিবিধি নির্ণয় করার জন্য একটা অ্যাপ। তো যাই হোক, আমাদের ক্লাস এখান থেকেই ছিল। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর চ্যানেলটাকে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি নিয়মিত এই ধরনের, যেমন আজকে বাঘ নিয়ে যা দরকার আমাদের জানার, আমি সমস্ত বিষয়গুলি আলোচনা করেছি। আর নেক্সট ক্লাসে এই ধরনের আমি যেমন এরপরের যে ক্লাসটা পাবে তোমরা, সেটা হচ্ছে আমাদের ডিফেন্স, যেহেতু আমাদের ডিফেন্স নিয়ে পুরো চলছে, এখন যুদ্ধ চললো, অপারেশন সিন্দুর চললো, তো ডিফেন্সের উপর আমি একটা ক্লাস নিয়ে আসবো। এরপরের ক্লাসটাই তোমরা অবশ্যই ক্লাসটা দেখবে। যারা নতুন ক্লাসটা, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর আমি যে অফলাইন ক্লাস করাই, মানে আমি যে কোচিংয়ে পড়াই, সেই কোচিংয়ে কিন্তু আমি এই নোটগুলো প্রোভাইড করে থাকি, PDF। আমি এখানে দিতে পারছি না, এখানে দেবো না হয়তো, বা তোমরা ক্লাসগুলো করবে শুধু যারা অনলাইন করছো। বাট এমনি কোনো নোট পেতে গেলে আমার একটা টেলিগ্রাম চ্যানেল, যেটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাই ভালো থেকো। আর একটাই মাথায় রাখবে সবাই যে না, এক্সাম আছে সামনে, এক্সাম ভালো মতো দিতে হবে, কিছুটা পেতে হবে। তো গুড বাই।